আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অর্থ পাচার মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার 11 বছরের জেল, 8 আসামির বিভিন্ন মেয়াদের সাজা। 4 বছরে দায়ের হওয়া অর্থ পাচার মামলাগুলো 6 মাসের মধ্যে নিষ্পত্তি চায় দুদক, আইন সংশোধনের পরামর্শ। করোনার মুখে খাওয়ার ওষুধ বাজারজাতের অনুমোদন পেল 2 কোম্পানি, মৃত্যু ও হাসপাতালে ভর্তি কমাবে 50%। বাস ভাড়া নিয়ে নৈরাজ্য, সাধারণ মানুষের ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। বিপজ্জনক মাত্রায় বৈশ্বিক উষ্ণায়ন, ঝুঁকি মোকাবেলায় প্রতিশ্রুতির সাথে কাজের ফারাক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। রাজধানীর কল্যাণপুরে হচ্ছে এশিয়ার অত্যাধুনিক ইকো পার্ক, পুঁজিবাজারে বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা। অর্থ পাচার আইনের আলাদা 2টি ধারায় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে 11 বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। অন্য আসামির মধ্যে 8 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত, খালাস পেয়েছেন 2 জন। অর্থ কেলেঙ্কারিতে বাংলাদেশে এই প্রথম কোনো প্রধান বিচারপতি দণ্ডপ্রাপ্ত হলেন। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। সাবেক ফার্মার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে 2019 সালের 10 জুলাই সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম। রায় ঘোষণার সময় বিচারের মুখোমুখি হওয়া 7 আসামি আদালতে উপস্থিত ছিলেন। 182 পৃষ্ঠার রায়ে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে অর্থ পাচার আইনের 2টি ধারায় 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ফার্মার্স ব্যাংকের সাবেক এমডি এ.কে.এম. শামীমকে 4 বছর, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি সহ অন্যদের 3 বছর করে কারাদণ্ড দেন আদালত। খালাস পান টাঙ্গাইলের শাহজাহান ও নিরঞ্জন। পর্যবেক্ষণে আদালত বলেন, সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেন। ব্যাংকিং অফিসারদেরকে অ্যাবিউজ করে এই প্রধান বিচারপতি সাহেব উনি এই কাজটি করিয়েছেন। পূর্ণাঙ্গ রায় পেলে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এই রায় আইনের কিছু ব্যর্থ রয়ে গেছে, যে কোনো জাজমেন্টের জন্য আমরা অপেক্ষা করব। জাজমেন্ট পাওয়ার পরবর্তী পর্যায়ে উচ্চ আদালতে যাব। পলাতক আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সিনহা সাহেবকে তিনি 7 বছর এবং 4 বছর, মোট 11 বছরের সাজা প্রদান করেছেন এবং অন্যান্য যারা আসামি আছেন তাদেরকে কারো 3 বছর, কারো 4 বছরের সাজা পড়েছে এবং বিচারপতি এস.কে. সিনহার 45 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ওনার 78 লক্ষ টাকা ব্যাংকে ফ্রিজ করা ছিল, সেই টাকাগুলোকে রাষ্ট্রের খাতে বাজেয়াপ্ত করা হয়েছে। রায়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আত্মসমর্পণ করবেন, না হলে গ্রেফতার হবেন। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেছেন, বিচার বিভাগের জন্য দিনটি মোটেও সুখকর নয়। যেই কোনো সাংবিধানিক পদ বা গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে অন্যায় করলে তার বিচার হবে, এবং অন্যায় যখন হয়েছে আদালত একটা অপরাধ পেয়েছে, বিচার হয়েছে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান প্রতিক্রিয়ায় জানান, এস.কে. সিনহার রায়ে অর্থ পাচারের বিষয়টি প্রমাণ হলো। প্রধান বিচারপতি থাকাকালীন দেয়া কোনো রায়েই এর প্রভাব পড়বে না বলেও জানান তিনি। ওই রায়গুলো তো ব্যক্তি সিনহার রায় না, ওটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়। কোনোটাতে হয়তো উনি অ্যাগ্রি করেছেন, কোনোটাতে হয়তো ডিসেন্ডিং দিয়েছেন, কোনোটা অথর জাজ হিসেবে উনি সই করেছেন। কাজে সেই রায়ের কোনো অসুবিধা হবে না, এটা আমার ব্যক্তিগত অভিমত।
কারণ এটা ব্যক্তি সিনহার জাজমেন্ট না, এটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অথবা হাইকোর্ট বিভাগের রায়। কাজেই সেখানে এই রায়ে এর কোনো প্রভাব আশা করি পড়বে না। অর্থ পাচারের অভিযোগে 2016 থেকে 2020 সাল পর্যন্ত দায়ের হওয়া মামলা 6 মাসের মধ্যে বিচারিক আদালতে নিষ্পত্তির আশা করছে দুদক। আর এই অপরাধের সাজা বাড়াতে আইন সংশোধনের কথা বললেন রাষ্ট্রের আইনজীবী। শাকিরা আরজুর রিপোর্ট। ক্যাসিনো কাণ্ড থেকে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের বিষয়টি আলোচনায় উঠে আসে কানাডার বেগমপাড়ার প্রসঙ্গ। গণমাধ্যমে এসব প্রতিবেদন নজরে আসার পর অর্থ পাচারকারীদের নাম ঠিকানার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়েছিলেন হাইকোর্ট। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে জানতে চাওয়া হয় তাদের মধ্যে দুদকও রয়েছে। প্রতিষ্ঠানটির আইনজীবী জানান, গত 3 বছরে 50 থেকে 60টি মামলা অর্থ পাচারের ঘটনায়। এসব মামলাগুলোর বেশিরভাগই সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে, কিছু মামলার তদন্ত চলছে। অনেকগুলি মামলা তদন্ত শেষ হয়ে এখন সাক্ষ্য প্রমাণ পর্যায়ে চলছে। অনেকগুলি মামলার সাক্ষী শুরু হয়ে গেছে, অনেকগুলি শুরু হওয়ার পথে। 18-20টা হতে পারে, বাকিগুলো চার্জশিট দিয়ে ট্রায়াল শুরু হয়ে গেছে, অলরেডি বিচার চলছে। আগামী 6 মাসের মধ্যে মামলাগুলো বিচারিক আদালতে নিষ্পত্তির আশা করছেন দুদকের আইনজীবী। এখন যেভাবে চলছে তাতে যদি আমরা আশা রাখি, যদি উচ্চতর আদালতে না আসে, ধরেন আগামী 6-9 মাসের মধ্যেই মামলাগুলি নিষ্পত্তি হয়ে যাবে। পাচারকৃত অর্থ উদ্ধারে বিভিন্ন সংস্থা কাজ করছে বলে জানান রাষ্ট্রের আইনজীবী। অর্থ পাচার আইনে সাজা বৃদ্ধির জন্য আইন সংশোধনের কথাও বলেন তিনি। মানি লন্ডারিং আইনে 2009-এর যে সর্বোচ্চ সাজা 7 বছর এবং 2012 যে 12 বছর, এই সাজার বিষয়টা আরও বৃদ্ধি করা দরকার। এই সাজা বৃদ্ধি না করলে এরা অপরাধ করেই যাচ্ছে। 2016 থেকে 2020 সাল পর্যন্ত অর্থ পাচারের অপরাধে 47টি মামলায় আদালতে চার্জশিট দিয়েছে দুদক। এছাড়াও 88টি মামলা তদন্ত চলছে বলে জানিয়েছে দুদক। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। লন্ডন সফর শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় বিকেল 5টার দিকে প্যারিস পৌঁছান তিনি। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিসের পথে রওনা হন প্রধানমন্ত্রী। প্যারিস পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। ফ্রান্স সফরে প্রবাসী ব্যবসায়ী প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন প্যারিস পিস ফোরামের অনুষ্ঠানে। করোনা প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির জরুরি বাজারজাতকরণে অনুমোদন পেল দেশের 2টি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি। ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে অনুমোদন চেয়েছে আরও 8 কোম্পানি। অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, করোনায় মৃত্যু ও হাসপাতালে ভর্তি 50% কমিয়ে আনে মলনুপিরাভির। প্রতি পিসের দাম পড়বে 50 টাকা। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। মলনুপিরাভির করোনা প্রতিরোধে মুখে খাওয়ার প্রথম ওষুধ। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মার্ক ও রিজবেক বায়োথেরাপিউটিক যৌথভাবে তৈরি করেছে ওষুধটি। যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মলনুপিরাভির ব্যবহারে এরই মধ্যে অনুমোদন দিয়েছে। দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে মলনুপিরাভির জরুরি ব্যবহারে অনুমোদন দিল ওষুধ প্রশাসন অধিদপ্তর। দুপুরে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, মলনুপিরাভির বাজারজাতকরণে বেক্সিমকো এবং এসকেএফকে অনুমোদন দেওয়া হয়েছে। আরও 8টি কোম্পানির আবেদন পর্যালোচনা চলছে। আমাদের ল্যাবরেটরি ডিটেইল যেটা আছে সেখানে কিন্তু টেস্ট হয়েছে। টেস্টে এটা পজিটিভ ভালো রেজাল্ট পাওয়াতেই আমরা আমাদের দেশে এটি অ্যাপ্রুভাল দিয়েছি। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এসকেএফ ছাড়াও স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, একমি, রেনেটা হেলথ কেয়ার এবং জেনারেল ফার্মাসিউটিক্যালস তারা এখন পর্যন্ত আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে। করোনা আক্রান্ত হালকা থেকে মাঝারি অবস্থার রোগী, যাদের বেশি বয়স, ডায়াবেটিস, হৃদরোগ সহ ঝুঁকি রয়েছে এমন ব্যক্তিরা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ওষুধটি খেতে পারবেন। 50 টাকা করে পড়বে পার ক্যাপসুল এবং ডোজ যেটি আপনাদের সকালে 4টা ক্যাপসুল এবং রাতের বেলা 4টি, মোট 8টা ক্যাপসুল খেতে হবে
তাতে করে আমরা 5 দিন ধরে খেতে হবে। নিজে নিজে কোনো ওষুধই খাওয়া উচিত নয়, আর এই মলনুপিরাভির তো নয়। সংবাদ সম্মেলন থেকে জানানো হয় 18 বছরের নিচে কাউকে মলনুপিরাভির দেয়া যাবে না। এটি টিকার বিকল্পও নয়। তবে করোনায় মৃত্যু এবং হাসপাতালে ভর্তি 50% কমিয়ে আনে ওষুধটি। আর ডেথ এবং হসপিটাল অ্যাডমিশন এটি 50% কমাতে পারে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। 40 থেকে 50% পর্যন্ত বেশি ভাড়া আদায় করছে রাজধানীর গণপরিবহন। পাশাপাশি গ্যাস চালিত বাসও বাড়তি ভাড়া আদায় করছে। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এদিকে বিশৃঙ্খলা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিআরটিএ। মেহেদী হাসানের রিপোর্ট। রোববার তেল চালিত বাসে দূরপাল্লায় 27% এবং মহানগরীতে 26.5% পর্যন্ত ভাড়া বৃদ্ধির ঘোষণা দেয় বিআরটিএ। এতে মহানগরীতে কিলোমিটার প্রতি 2 টাকা 15 পয়সা ভাড়া নির্ধারিত হয়। ফলে গুলিস্তান থেকে মিরপুর 12 নম্বর পর্যন্ত এই 15 কিলোমিটার পথে সর্বোচ্চ ভাড়া 32 টাকা 25 পয়সা, কিন্তু ভাড়া আদায় করা হচ্ছে 35 টাকা, যা আগে ছিল 25 টাকা, অর্থাৎ ভাড়া বৃদ্ধি 40%। গুলিস্তান থেকে ফার্মগেট 10 টাকার ভাড়া বেড়ে দাঁড়িয়েছে 15 টাকা, অর্থাৎ ভাড়া বেড়েছে 50%। ভাড়া আগে 10 টাকা, এখন 15 টাকা নিল। আমি এখান থেকে উত্তরা যাই, ঠিক আছে, ভাড়া ছিল 25 টাকা, এখন 40 টাকা নেই। 27% বাড়লো, হিসাব করে দেখি 31 টাকা 75 পয়সা, আমাদের তো নিতেছে 40 টাকা। 32 টাকা কথা, এখানে 35 টাকা কোম্পানি নিয়ম করছে, মানে কোম্পানির চেকার হিসাব হতে পারে না। এটা যারা বাড়াইছে হেরা জানে, আমরা যেমন সিস্টেম বলতে আমরা ওরকমই বলি করি। গাবতলী রুটে গ্যাস চালিত এই গাড়িটির চালক আগের নিয়মে ভাড়া আদায়ের কথা বললেও যাত্রীরা জানালেন ভিন্ন কথা। আগের বারে আগে নিত যাত্রাবাড়িতে 30 টাকা ভাড়া ছিল, 25 টাকা, এখন 40 টাকা নিচ্ছে। আমি যাত্রাবাড়ি থেকে উঠছি কল্যাণপুর নামবো, 40 টাকা করে ভাড়া নিচ্ছে। যাত্রাবাড়ি থেকে উঠছে গাবতলীতে যাবো, তো 50 টাকা ভাড়া লেছে। বাড়তি ভাড়া আদায় ঠেকাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ। দূরপাল্লায় অতিরিক্ত ভাড়া আদায় না হলেও রাজধানীর ভিতরে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ তারাও পেয়েছেন। আমাদের ম্যাজিস্ট্রেটরা যেখানে আপনারা যখন অভিযান চালায়, সেখানে দেখবেন যে 2-4 মাইলের মধ্যে সেই গাড়িগুলো আর চলে না, পালিয়ে যায়। হ্যাঁ, একটা আপনার একটা ইফেক্ট থাকবেই। এবং আজকে কিন্তু একটা শক্ত মেসেজই আমরা দিয়েছি, এবং এটা কিন্তু কন্টিনিউ করবে। প্রতিটি রুটের বাস মালিকদের সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আলোচনার কথাও জানিয়েছে বিআরটিএ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নির্ধারিত ভাড়ার চেয়ে গণপরিবহনে বেশি ভাড়া নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মাঠে আছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিভিন্ন পরিবহনে অধিক হারে ভাড়া আদায়ের অভিযোগ এসেছে। আমি মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দকে পুনর্নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তা না হলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জলবায়ু সম্মেলন প্রসঙ্গ। পৃথিবীর তাপমাত্রা বেড়ে বিপর্যয়কর মাত্রায় পৌঁছানোর পথে রয়েছে। চলতি শতাব্দীর শেষে 2.4 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বৈশ্বিক উষ্ণতা। স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্বের বিভিন্ন দেশের জলবায়ু পরিবর্তনের বিশ্লেষণ নিয়ে ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকারের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান বলেন, কার্বন নিঃসরণ কমানো সহ জলবায়ু অর্থায়নে প্রয়োজন ও বিশ্ব নেতাদের প্রতিশ্রুতির মধ্যে বড় ফাঁক রয়েছে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। পৃথিবী কতটা দ্রুত উত্তপ্ত হচ্ছে এবার তারই বাস্তব চিত্র স্পষ্ট হলো ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকারের প্রতিবেদনে। গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 এর নবম দিন বিভিন্ন দেশের জলবায়ু পরিবর্তনের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ভয়াবহ পূর্বাভাস দেন গবেষকরা। জানান, প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। 1.5 ডিগ্রি সেলসিয়াস নয়, এই শতকের শেষে পৃথিবীর তাপমাত্রা বেড়ে 2.4 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিশ্রুতি সত্ত্বেও 2030 সাল নাগাদ দ্বিগুণ হবে কার্বন নিঃসরণের মাত্রা। আর এই পরিস্থিতিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, খরা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হবে। আর এমন পরিস্থিতির জন্য বিশ্ব নেতাদের কথা ও কাজের মধ্যে বড় পার্থক্যকে দায়ী করেন গবেষকরা। জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান প্যাট্রিসিয়া এসপিনোসাও
উদ্বেগ জানিয়ে বলেন, এবারের সম্মেলনে কার্বন নিঃসরণ কমানো সহ জলবায়ু খাতে প্রয়োজনীয় অর্থায়ন আর তার বিপরীতে মিলেছে কতটা, এই দুইয়ের মধ্যে বড় ফাঁক রয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্ব নেতাদের এই দর কষাকষি এবারও শেষ হচ্ছে না বলে হতাশা প্রকাশ করেন প্যাট্রিসিয়া। একই সঙ্গে এই দর কষাকষি আরও দীর্ঘ সময় ধরে চলবে বলেও ইঙ্গিত দেন তিনি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকছে। এবছরও জেএসসি পরীক্ষা হচ্ছে না, বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন। করোনায় 3 মৃত্যু, শনাক্ত 206। আগামী মার্চের মধ্যে টিকার আওতায় আসবে 80% মানুষ। আবারও আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। করোনা মহামারীর কারণে প্রাথমিক সমাপনীর মতো এবছর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষাও হবে না। 8ম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করে 9ম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণীকক্ষে শিক্ষা শেখানো কার্যক্রম বিবেচনায় 2021 সালের জেএসসি পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে। করোনায় 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগ ছাড়া 6 বিভাগে করোনায় মৃত্যু হয়নি। মোট মৃত্যু 27,904। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি 146 জন। এর মধ্যে ঢাকা মহানগরীতেই 125 জন। চট্টগ্রাম বিভাগে 23, রাজশাহী বিভাগে 16, রংপুর বিভাগে 6, খুলনা বিভাগে 5, সিলেট ও ময়মনসিংহ বিভাগে 4 জন করে এবং বরিশাল বিভাগে 2 জন শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 1.18%। এ মাসে 3 থেকে 3.5 কোটি ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। সচিবালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দেয়া 2 লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 50 ভাগ এবং আগামী বছরের মার্চের মধ্যে 80 ভাগ মানুষকে টিকার আওতায় আনা হবে। এরই মধ্যে 28 কোটির টিকা প্রাপ্তি নিশ্চিত হয়েছে বলেও জানান তিনি। 15 নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত। সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভিসা প্রাপ্তরা সর্বোচ্চ 30 দিন ভারতে অবস্থান করতে পারবেন। তিনি জানান, শুরুতে 1 মাস মেয়াদে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে, তবে প্রাথমিকভাবে শুধুমাত্র আকাশপথে চলাচলের জন্য এই ভিসা দেওয়া হবে বলেও জানান দোরাইস্বামী। The idea is we restart slowly, and hopefully soon, if things work well, we'll be able to restart by road and by rail. But we want French to be able to travel more easily again. So that's why 50. বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরও নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য আলোচনার এখনই গুরুত্বপূর্ণ সময় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এক অনলাইন আলোচনায় তারা একথা বলেন। Myanmar, and we don't have a good diplomatic relation, it will always disturb us in future days to come, whether with this refugee or any other things, because there are a lot of opportunities there having a good relation with Myanmar. The Myanmar state, Myanmar military is very weak inside. This is the time to negotiate in an interesting way so that even the Myanmar people would get hope. এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার মৃৎশিল্প। বংশ পরম্পরায় পাল বা কুমার ছাড়াও বর্তমানে অন্যান্য সম্প্রদায়ের মানুষও মৃৎশিল্পের সাথে জড়িত। বাণিজ্যিক প্রসার ঘটিয়ে ভাগ্যের চাকা পরিবর্তন করেছেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, কালের পরিবর্তে আধুনিকায়ন হলেও আনুষঙ্গিক সহযোগিতা পেলে আরও সমৃদ্ধ হবে এই শিল্প। হুমায়ুন কবির রনির রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান।
মাটির তৈরি পাহাড়ি জিনিসপত্র দিন দিন নজর কাটছে সাধারণ মানুষের। দোকানে ফুটপাতে মিলছে আকর্ষণীয় নকশা আঁকা ফুলদানি, খেলনাসহ নানান পণ্য। এ শিল্পের প্রধান উপকরণ মাটি। চাকার সাহায্যে কাদামাটি দিয়ে তৈরির পর কাঁচা অবস্থায় তাতে বিভিন্ন দর্শনীয় জিনিসের নকশা করা হয়। কখনো আবার পোড়ানোর পর এতে নানা রঙের সমাবেশে বৈচিত্র্যপূর্ণ হয়। একসময় পরম মমতায় বংশ পরম্পরায় মাটির জিনিসপত্র হাতে তৈরি করতেন মৃৎশিল্পীরা। তবে বর্তমানে ব্যবহার বেড়েছে আধুনিক যন্ত্রপাতির। মৃৎশিল্পকে টেকসই করে তুলতে 1962 সালে কুমিল্লার বিজয়পুরের রুদ্রপাল বংশের 15 সদস্যকে নিয়ে রুদ্রপাল সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ডক্টর আক্তার হামিদ খান। 4 যুগে ভাগ্যের উন্নয়ন ঘটেছে প্রায় 400 পরিবারের। পূর্বপুরুষ থেকে এই কাজটা করছে, আমাদের মা বাবা ওই মাটির কাজটা করতো। যে টপটা বানাইতেছে এখনকার এই টপটা আমাদের এই প্রতিষ্ঠান থেকে ঢাকাতে যায়, ঢাকার থেকে তারপরে বিদেশে যায়, আবার অনেকে সরাসরিও এখান থেকে বিদেশে নিয়ে যায়। সরকার যদি আমাদেরকে আর্থিক সহযোগিতা করে তাহলে আমরা ঘরে ঘরে মাল বানাতে পারবো, আমরা মেলা করতে পারবো। কেবল কুমিল্লা নয়, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, চাঁদপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে এ মৃৎশিল্পের বাণিজ্যিক প্রসার ঘটেছে। মৃৎশিল্পে আধুনিক অবকাঠামো ও উন্নত যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে 10 থেকে 12 বছর আগে। তবে আনুষঙ্গিক সহযোগিতার ঘাটতি থাকায় অনেকটা পিছিয়ে আছে এ শিল্প। এখন বাড়িতে বাড়িতে কাজের পরিমাণটা কমে গেছে, আমাদের এই প্রতিষ্ঠানে কাজটা হয়। সরকার যদি আমাদেরকে লজিস্টিক সাপোর্ট করেন তাহলে আমরা এই ঐতিহ্যটা ধরে রাখতে পারব। সব মিলিয়ে মৃৎশিল্প যেমন দেশের ঐতিহ্য সমৃদ্ধ করে তুলছে, তেমনি খুলে দিয়েছে সচ্ছল জীবনযাপনের সম্ভাবনার দুয়ার। রত্না সামান, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। হিমালয়ের আইল্যান্ড পিক জয় করলেন বাংলাদেশের শায়লা, ছড়িয়ে দিলেন সাম্প্রদায়িকতা বিরোধী বার্তা। 3 মাস পর অবশেষে হেরাটের মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দিল তালেবান সরকার। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। হিমালয়ের আইল্যান্ড পিক জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী শায়লা বিথি। সকাল 8:30টার দিকে পর্বতটির চূড়ায় পৌঁছান তিনি। কাঠমান্ডু থেকে রওনা দিয়ে 11 দিনে হিমালয়ের 6160 মিটার উঁচু এই পর্বতটি জয় করলেন। আইল্যান্ড পিক অভিযানে তিনি ধর্ষণ, সাম্প্রদায়িকতা বিরোধী এবং পরিবেশ সহ নানা বার্তা সম্বলিত প্ল্যাকার্ডও বহন করেন। এর আগে গত বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে একটি 6000, একটি 7000 ও একটি 8000 মিটার পর্বত অভিযানের ঘোষণা দিয়েছিলেন তিনি। এই অভিযানের অন্যতম লক্ষ্য ছিল পৃথিবীর সর্বোচ্চ স্থান এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি পৌঁছে দেয়া। সাম্প্রদায়িক অপশক্তি দাঙ্গা বাঁধিয়ে যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিল তাদের মুখোশ উন্মোচন হয়েছে। আগামীতে আরও হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের 93 নম্বর ওয়ার্ড শাখা ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে নন্দিত নেতায় পরিণত হয়েছেন। বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে, সেই অগ্রযাত্রা থামিয়ে দিয়ে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা দাঙ্গা ধরাতে চেয়েছিল আজকে আমরা তাদের ছবিগুলি দেখিয়ে দিয়েছি। কারা এরা? সবগুলির পিছনেই যারা এই ষড়যন্ত্রের মাধ্যমে দিবাস্বপ্ন দেখে তারাই এখানে রয়েছে। সেগুলো আমরা অনেকের নামে উদ্ঘাটন করে দেখিয়েছি এবং খুব শীঘ্রই আরও আমরা মানে যেখানে অপচেষ্টা চলছে সবগুলি দেখাবো। 14 দিন পর উদ্ধার হলো মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে কাত হয়ে নদীতে পড়ে যাওয়া আমানত শাহ ফেরিটি। দুপুর 2টার দিকে ফেরিটি পুরোপুরি সোজা করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA জানায়, আগামী 2 দিন তারা ফেরিটির অবস্থা পর্যবেক্ষণ করবেন। গেল 27 অক্টোবর 17টি যানবাহন নিয়ে ডুবে যায় ফেরিটি। 2 উদ্ধারকারী জাহাজ যানবাহন তুলতে পারলেও কিছুতেই ফেরিটিকে ভাসানো সম্ভব হচ্ছিল না। 4 দিন চেষ্টার পর অবশেষে ফেরিটিকে ভাসানো হয়েছে।
দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে আধুনিক হাইড্রো ইকো পার্ক তৈরি হচ্ছে রাজধানীর কল্যাণপুরে। এর নকশা প্রায় চূড়ান্ত। পুঁজিবাজারে বন্ড ছেড়ে সংগ্রহ করা হবে প্রকল্পের অর্থ। আগামী বছরই এর বাস্তবায়ন শুরুর আশা করছে ঢাকার উত্তর সিটি। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর কল্যাণপুরে ১৭৩ একর জায়গার উপর দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বাধুনিক হাইড্রো ইকো পার্ক গড়ে তুলতে প্রকল্প হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একটি সুন্দর ও আধুনিক ঢাকা গড়তেই এমন উদ্যোগ উত্তর সিটি কর্পোরেশনের। জল আর সবুজ ভিত্তিক এই প্রকল্প ঘিরে থাকছে 10টি স্থাপনা, পাখির জন্য অভয়াশ্রম, ওয়াকওয়ে, ফুট ওভারব্রিজ, জীববৈচিত্র্য দ্বীপ, শিশুদের জন্য খেলার মাঠ সহ আরও অনেক কিছুই থাকছে এতে। থাকছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও। এই জায়গাটিকে যদি দৃষ্টিনন্দন করতে হয়, আমরা এই যে সেখানে আমরা গ্রিন বন্ডের চিন্তা করেছি, সেখানে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসাবে আমরা এই কল্যাণপুরের রিটেনশন পন্ডটিকে গড়ে তুলব। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুর রিটেনশন পন্ড বা জলাধার প্রকল্পের ব্যয় মেটাতে অর্থ আসবে পুঁজিবাজার থেকে। উন্নত বিশ্বের মতো ছাড়া হবে গ্রিন বন্ড। প্রকল্পটির নকশা প্রায় চূড়ান্ত। আমাদের বেশ কয়েকটি সংস্থা এখানে কাজ করছে, আমাদের আর্কিটেক্টরা এখানে কাজ করছেন। আসলে কোন ডিজাইনটি চূড়ান্ত হয় তার উপর নির্ভর করবে আমাদের ব্যয় কীরকম হবে। তবে এই জলাধারের জন্য নির্ধারিত ১৭৩ একর জায়গার মধ্যে প্রায় ১৭০ একরই দখল আর দূষণের কবলে। সেনাবাহিনীর সহায়তায় এই বছরের মধ্যেই জমি উদ্ধার করতে চায় ডিএনসিসি। দখলকারী এবং দূষণকারী তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছি। আমরা এইটুকুন বলতে পারি যে কল্যাণপুরের এই ১৭৩ একর জায়গা দখল করার জন্য আমরা মাঠে নামছি। ভারী বৃষ্টিপাত হলে রাজধানীর পশ্চিমাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। সমস্যা সমাধানে ২০০৬ সালে ৫৩ একর জায়গার উপর কল্যাণপুর রিটেনশন পন্ড অর্থাৎ জলাধার প্রকল্প হাতে নিয়েছিল ঢাকা ওয়াসা, যার পুরোটাই এখন বেদখলে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা মহানগরীর চেহারা পাল্টে যাবে। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। রাজধানীর শান্তিনগরে শুরু হলো আল আরাফা ইসলামী ব্যাংকের ১৯২তম শাখার কার্যক্রম। ভার্চুয়ালি প্ল্যাটফর্মের শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, পরিচালক আব্দুল মালিক মোল্লা ও ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আব্দুস সামাদ লাবু বলেন, শুধু আর্থিক লাভের জন্য নয়, মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি নতুন শাখা সহ ব্যাংকের সকল শাখায় শরিয়া মতো সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতের আহ্বান জানান। টানা পতনের পর সূচক বাড়ল দেশের পুঁজিবাজারে, তবে কমেছে লেনদেন। মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ৯৯টির আর অপরিবর্তিত ছিল ৫৪টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ৬৮ পয়েন্ট বেড়ে উঠে আসে ৬,৮৬৮ পয়েন্টে। আর দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১,০০৭,৭৫,০০,০০০ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও লেনদেন হয়েছে ২৩,৭৭,০০,০০০ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকছে। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল কাল। ছন্দে থাকা ইংল্যান্ডের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। ব্যর্থতার কারণ খুঁজছে তদন্ত কমিটি, কথা বলবে ক্রিকেটার কোচিং স্টাফদের সাথে। মহিলা সমিতির প্রতিষ্ঠাতা, সভানেত্রী, শিক্ষাবিদ ও নারী জাগরণের অগ্রদূত ডক্টর ইব্রাহিমের জন্মশতবর্ষ উপলক্ষে শুরু হয়েছে নাট্য উৎসব। মহিলা সমিতি মিলনায়তনে উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা ডক্টর নীলিমা ইব্রাহিমের প্রতি শ্রদ্ধা জানান। বলেন, তার দেখানো আলোকিত পথে এগিয়ে যাচ্ছে নারী সমাজ। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। এছাড়াও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আর এরই সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অর্থ পাচার মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার 11 বছরের জেল, 8 আসামির বিভিন্ন মেয়াদে সাজা। 4 বছরে দায়ের হওয়া অর্থ পাচার মামলাগুলো 6 মাসের মধ্যে নিষ্পত্তি চায় দুদক, আইন সংশোধনের পরামর্শ। করোনার মুখে খাওয়ার ওষুধ বাজারজাতের অনুমোদন পেল 2 কোম্পানি। মৃত্যু ও হাসপাতালে ভর্তি কমাবে 50%। বাস ভাড়া নিয়ে নৈরাজ্য, সাধারণ মানুষের ক্ষোভ, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। বিপজ্জনক মাত্রায় বৈশ্বিক উষ্ণায়ন, ঝুঁকি মোকাবেলায় প্রতিশ্রুতির সাথে কাজের ফারাক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।